আপনারা দেখছেন আরো 12। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। এবার নয়া বিপাকে আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি, তার বিরুদ্ধে 265 মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ, যার বর্তমান অর্থমূল্য প্রায় 2200 কোটি টাকা। মার্কিন প্রসিকিউটররা আদানি এবং তার ভাইপো সাগার আদানি সহ 7 জনের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ এনেছেন। ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতেই ঘুষ দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই এর জেরে আদানির সংস্থার যে শেয়ার, সেই শেয়ারের দামও খানিকটা হলেও ধাক্কা খেয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এবং আগামী 25শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন, এবং সেই শীতকালীন অধিবেশনের আগে খুব স্বাভাবিকভাবেই আদানি আম্বানি ইস্যুতে যিনি সবসময় সোচ্চার থাকেন, সেই রাহুল গান্ধী সহ বিরোধী কংগ্রেস একটা বড়সড় ইস্যু হাতে পেয়ে গেল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আপনাদের জানিয়ে রাখি, আদানি গ্রুপের সমস্ত কোম্পানি মিলিয়ে ইতিমধ্যে এই খবরের পর প্রায় 20% শেয়ার দর পড়ে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আদানি এনার্জি সলিউশনের শেয়ার দরও বেশ খানিকটা কমে যায়। আদানি গ্রিন এনার্জির বাজার পড়েছে প্রায় 19.17%, এবং আমেরিকায় আদানি গ্রিন এনার্জির যে বন্ড, তা না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে আদানি সংস্থা। বারংবার এর আগে রাহুল গান্ধী মোদী সরকারের সঙ্গে আদানি গ্রুপের যোগ এবং সেই যোগের সম্পর্ককে কেন্দ্র করে হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে তুলোধনা করে আসছিলেন আদানি গ্রুপকে, এবং পাশাপাশি বিজেপি সরকারকেও সেই বিষয়ে আক্রমণ করেছিলেন তিনি। এবং তারপরে আবারও আদানির বিরুদ্ধে মার্কিন সংস্থা এই অভিযোগ তোলার পরে খুব স্বাভাবিকভাবেই কংগ্রেস আরও খানিকটা উজ্জীবিত। সংসদীয় শীতকালীন অধিবেশনের আগে তাদের বক্তব্য যে কংগ্রেস এতদিন ধরে যে অভিযোগ করে আসছিল তা যে যথার্থ, কার্যত সেটাই মান্যতা পাচ্ছে এই অভিযোগের প্রেক্ষিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রিয় ব্যবসায়ীর সম্পর্ক নিয়ে একাধিক আর্থিক কেলেঙ্কারির কথা তুলে ধরা হয়েছিল। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সজল ঘোষ। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন সংস্থার যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে বিরোধীদের বক্তব্য যে তারা দীর্ঘদিন ধরে নরেন্দ্র মোদীর সরকার এবং গৌতম আদানির যে সম্পর্ক, তা নিয়ে প্রশ্ন তুলে আসছিল। মার্কিন সংস্থার যে অভিযোগ এবং তাদের যে গ্রেপ্তারি পরোয়ানা, তাতে তাদের অভিযোগ মান্যতা পাচ্ছে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, এইসব অনেক বড় ব্যাপার। আমি অত বড় দরের রাজনীতি ব্যক্তিত্ব নয় যে আমি এসব ব্যাপারে বলতে পারবো। তবে অভিযোগ ওঠে। এর আগেও তো বোফোর্স মামলায় রাজীব গান্ধীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এখন তারাও অভিযোগ করতে পারে, কে অভিযোগ করেছে না করেছে কি বিষয়। আমি ওই আপনাদের খবরের কাগজে, আপনাদের কয়েকটা খবরের কাগজে পড়েছি মাত্র, এর বেশি কিছু নয়। যারা খবর দিয়েছেন তারাও কোত্থেকে খবর পেয়েছেন না পেয়েছেন, এসব অনেক বড় ব্যাপার। আমার এসব নিয়ে বলার মতন নেই, মানে আমার সে বোঝন নেই যে আমি এসব নিয়ে কথা বলতে পারি। এসব অনেক বড় ব্যাপার। আচ্ছা, আমেরিকাকে ঘুষ দিয়েছে, তার মানে ভালো হইতো, তার কাছে অনেক টাকা আছে, এটা তো ক্ষমতা আছে আমেরিকাকে দেওয়ার মতো, এটাও একটা ব্যাপার। ভারতীয় সংস্থায় মানে সৌরবিদ্যুৎ প্রকল্প পাওয়ার জন্য ভারতের সরকারের যে সমস্ত সরকারি আধিকারিকরা রয়েছেন তাদের ঘুষ দিয়েছেন, এটাই বলা হচ্ছে। ঠিক আছে, আপনি এই বিষয়ে মন্তব্য এড়াতে চাইছেন। ভারতীয় আধিকারিককে ঘুষ দিয়েছে, তাহলে আমেরিকার কি জ্বালা হয়েছে? ঘুষ দিয়েছে, আমেরিকায় কি সমস্যা হলো? ভারতীয় সংস্থাকে যদি ঘুষ দেয় তাহলে আমেরিকার দেশে কেন এফআইআর হলো?
এই এই জন্যই যে খবরগুলোর উপর আমি ঠিক বুঝতে পারি না ভরসা করে কি বলা যায়, কারণ এই খবর পরেই আমার জ্ঞান, আপনারও জ্ঞান। ভারতীয় সংস্থাকে যদি, ভারতবর্ষের লোককে যদি একজন ভারতীয় ঘুষ দেয়, তাহলে আমেরিকায় তার বিরুদ্ধে অভিযোগ হবে কেন, তাই না? এই তার যে বন্ড, সেই বন্ডগুলো আমেরিকায় ওটা তার বন্ড, তিনি তো ছাড়বেনই না বলেছেন। হ্যাঁ, এখন বলেছেন ছাড়বেন না। শেয়ারের বন্ড, তো উনি সেই বাজারে শেয়ার ছাড়বেন না বলে দিয়েছেন। উনি ওই বাজারে আর শেয়ার ছাড়বেন না বলেছেন, সেটা তো ব্যবসায়িক ব্যাপার। বন্ডের জন্য তো আর এফআইআর হয়নি। আচ্ছা, তাহলে উনি আমেরিকার বাজারে ছাড়বেন না বললেন কেন? উনি তো পৃথিবীর অন্য কোনো দেশেও বলতে পারতেন সেখানেও ছাড়বো না। আমাদের খবরটা সম্বন্ধে আগে ভালো করে অনুসন্ধান করতে হবে। আমরা এডিটোরিয়াল পলিসি নিয়ে ঝাঁপিয়ে পড়ি বটে, আগে আমাদের ভালো করে প্রত্যেককে আমাদের খবরটা নিয়ে জানতে হবে, আপনাকে এবং আমাকে, সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম সজল ঘোষের সঙ্গে, রাজ্য বিজেপির মুখপাত্র। আমেরিকার লগ্নিকারীদের থেকে কোটি কোটি ডলার তোলার জন্য শেয়ারে জালিয়াতি করেছেন তারা। তাদের সংস্থার তরফে মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তিকর বিবৃতি দেওয়া হয়েছে এবং আদানি গ্রিন এনার্জির 3 বোর্ড সদস্য ছাড়াও পুনর্ব্যবহারযোগ্য শক্তির প্রাক্তন পদস্থ কর্তা এবং 2 কর্তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এই দুজন আমেরিকার স্টক মার্কেটে লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন বলেই খবর। কাটিহার এক্সপ্রেসে রহস্য মৃত্যু তবলার শিক্ষকের। মঙ্গলবার সকালে কাটিহার এক্সপ্রেসের যে প্রতিবন্ধী কামরা, সেখান থেকে উদ্ধার হয় দেহ। তবলার শিক্ষকের দেহ উদ্ধার হয়েছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি জানতে পারা যাচ্ছে ঘটনাটি সম্পর্কে? সেখানে কিভাবে এই ঘটনা ঘটলো এবং কিভাবে যে তার দেহটা পেতে এত দেরি হলো, শেষ খবর যারা পেয়েছিলেন। জগন্নাথ, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, বলো। জগন্নাথ, ঠিক কি ঘটেছে ঘটনাটা? দেখো, ঘটনাটা একেবারেই পুরো যেটা বলে রাখতে পারি, সোমবার দিনকে কাটিহাট থেকে ট্রেনে উঠেছিল হাওড়ার উদ্দেশ্যে এবং মঙ্গলবারে সকালে নেমে যাওয়ার কথা, অর্থাৎ সকাল 7:30 থেকে 8টার মধ্যে নেমে যাওয়ার কথা। কিন্তু পরিবার বারবার ফোন করা, ফোনের সুইচ অফ, কোনো রকম খবর পাচ্ছিল না। অবশেষে বিভিন্ন জায়গায় খোঁজ খবরের পরে রাতে জানতে পারে যে এই সৌমিত্র চট্টোপাধ্যায় তবলার শিক্ষক, তার দেহ হাওড়া জিআরপিতে রাখা রয়েছে। ঘটনার পরিবারের লোকজন যখন ছুটে যায়, জানতে পারে তাকে কামরার মধ্যে হত্যা করা হয়েছে এবং তার দামি মোবাইল এবং 10,000 টাকাও সেখান থেকে গায়েব। অর্থাৎ কামরার মধ্যে, প্রতিবন্ধী কামরার মধ্যে বাঙ্কের ওপর চাদর মোড়া রক্তাক্ত দেহ পড়ে রইল। কেউ দেখলো না, জিআরপির কোনো খবর নেই, আরপিএফ এর কাছে কোনো খবর নেই। পরিবার যোগাযোগ করার পরে তবে জানতে পারলো বিষয়টা। প্রশ্ন হচ্ছে রেলের বসে, রেলের আরপিএফ কি করছিল? আরপিএফ যেখানে রেলে অ্যাটেন্ডেন্স থাকে প্রতিবন্ধী কামরায়, পরিবার যেটা বারবার বলছে যে প্রতিবন্ধী কামরা একটা অ্যাটেন্ডেন্স অথবা আরপিএফ এর লোক থাকার দরকার, সেখানে নেই। এরকম ভাবে একটা খুন করা হলো এবং দেহের আঘাত দেখে তুমি যেটা আমরা জানতে পারলাম যে 3টে আঘাতের চিহ্ন আছে ছুরির এবং দাঁত ভাঙা, অর্থাৎ একটা ধস্তাধস্তি মারামারি হয়েছে। কিন্তু কোন রকম ভাবে কামরার আশেপাশে যাত্রীরা জানতে পারলো না। রেলের কোনো রিপোর্ট হলো না। রেলের যে টিকিট, তার কাছে একাধিক পরিচয়পত্র ছিল, রেল কেন পরিবারের সঙ্গে যোগাযোগ করলো না? পরিবার খুঁজে তার দেহ উদ্ধার করলো, পরিবার যোগাযোগ করে উঠলো এবং প্রশ্ন চিহ্ন ওই জায়গায় আসছে যে বারবার এই ঘটনা ঘটছে এবং রেলের মধ্যে, চলন্ত ট্রেনের মধ্যে একটি প্রতিবন্ধী তবলার শিক্ষককে খুন করা হলো এবং তার জন্য তার ক্ষতিপূরণ যারা দুষ্কৃতীরা ঘটনা ঘটিয়ে তাদের গ্রেপ্তারির দাবি এবং রেলের সুরক্ষা নিয়ে। রেলের বিভিন্ন তুমি ঘটনা প্রায়শই শুনে থাকো যে ট্রেনের দুর্ঘটনা ঘটা এবং রেলের পক্ষ থেকে এই বিষয়ে কিছু প্রতিক্রিয়া পাওয়া গেছে জগন্নাথ? রেল এখনো পর্যন্ত এই নিয়ে পুরো চুপচাপ রয়েছে। রেল ধামাচাপা দেবারই চেষ্টা করেছিল, কেন পরিবারই জানতে পারলো একদিন পরে তাদের দেহ, পরিবারের দেহ শিক্ষকের সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ। অর্থাৎ রেল একেবারে এই বিষয় নিয়ে চেপে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পরিবারের দাবি, তারা অভিযোগও জানাচ্ছে যে অতি ক্ষতিপূরণ এবং দুষ্কৃতীদের ধরা এবং ট্রেনের সুরক্ষার ব্যাপারটা নিয়ে নজরদারি যাতে দেওয়া, আর কোনো যাত্রী ভাবে খুন হতে না হয়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। আপনাদের জানিয়ে রাখি, রেলের কামরার মধ্যেই
এক তবলা শিক্ষকের মৃত্যুর, এবং এই গোটা ঘটনাটি রেলওয়ের পক্ষ থেকে একটি মৃতদেহ উদ্ধার করার পরেও তারা পরিবারকে যোগাযোগ করার চেষ্টা করেনি বলেই অভিযোগ। পরিবার পরে যখন খোঁজাখুঁজি শুরু করে তারপর তারা জানতে পারে যে কাটিহার এক্সপ্রেস যখন হাওড়া এসেছিল তার প্রতিবন্ধী কামরায় বাঙ্কের ওপর চাদর মুড়ি দেওয়া রক্তাক্ত অবস্থায় পড়েছিল এই দেহ। তার দেহে ছুরির আঘাত রয়েছে, একাধিক ছুরির আঘাত রয়েছে ওই ব্যক্তির দেহে। সৌমিত্র চট্টোপাধ্যায় নামে তবলার শিক্ষক, তার দেহ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ইস্টার্ন রেলের সিপিআরও কৌশিক মিত্র। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যে ঘটনা ঘটেছে কাটিহার এক্সপ্রেসের প্রতিবন্ধী কামরা থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় নামে এক তবলা শিক্ষক, তার মরদেহ উদ্ধার হয়েছে। তার পরিবারের অভিযোগ যে এই বিষয়ে রেলের পক্ষ থেকে তাদের কিছুই জানানো হয়নি, এবং এই রেলের এই নিরাপত্তার ব্যবস্থা প্রতিবন্ধী কামরাতেও, তা নিয়ে অভিযোগ করছেন তারা। কি বলবেন? আমার দু তিনটে কথা আছে। এক হলো যে এনকোয়ারি ফেজে আছে, এখনই আমরা মানে কিছু বলতে পারছি না। তবে আমাদের তরফ থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল আরপিএফ টিম, এবং তাকে তার পরিবারকে ওখান থেকে জানানোর যেভাবে নিয়ম সেভাবে জানানো হয়েছে। এক। দ্বিতীয় হলো যে প্রতিবন্ধী, উনি কি প্রতিবন্ধী ছিলেন আমরা সেটা জানা নেই। প্রতিবন্ধী কামরায় উঠেছিলেন, কেন উঠেছিলেন সেটাও আমাদের জানা নেই। আর আমরা ইনকোয়ারি করে দেখছি সহানুভূতির সঙ্গে। এই প্রতিবন্ধী কামরায় তো একটা যাত্রী নিরাপত্তার ব্যবস্থা থাকা উচিত, মানে একজন অ্যাটেন্ডেন্ট থাকা উচিত। কোথায় ছিলেন? মানে কি হয়েছে না হয়েছে সেগুলো দেখছি না, মানে আমরা না দেখে এইভাবে মন্তব্য করাটা ঠিক হবে না। আমরা দেখে নিই, কথা বলবো। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সিপিআরও, পূর্ব রেলের সিপিআরও ছিলেন আমাদের সঙ্গে কৌশিক মিত্র। তার বক্তব্য, গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছেন ঠিক কী কারণে এমন ঘটনা ঘটেছে, নিরাপত্তার বিষয়ে কোথায় খামতি থেকেছে, গাফিলতি কোথায় থেকে গিয়েছে, সেই বিষয়টিও রেল খতিয়ে দেখবে বলেই জানানো হচ্ছে। 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অনলাইন এনরোলমেন্ট হবে, এমনটাই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হলো। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের? বিজ্ঞপ্তিতে আর কি বলা হয়েছে? দেখো, অনলাইন এনরোলমেন্ট হবে বলে স্পষ্ট জানানো হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে স্কুলগুলোকে বলা হয়েছে যে 2রা ডিসেম্বর থেকে চলতি বছরের 16 ডিসেম্বর পর্যন্ত এই অনলাইন যে এনরোলমেন্ট পরীক্ষার্থীদের সেটি করতে হবে, এবং যারা এই সময়ের মধ্যে এনরোলমেন্ট করবে তাদের জন্য কিন্তু উইদাউট ফাইন, অর্থাৎ তাদের কোনো ফাইন দিতে হবে না। তুমি জানো যে 2025 সাল সেটি কিন্তু উচ্চ মাধ্যমিকের শেষ উচ্চ মাধ্যমিক, কেননা তারপর থেকে 2026 সাল থেকে কিন্তু সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। কেননা আমরা জানি এবছরই একাদশ শ্রেণীর যে পরীক্ষা সেটি সেমিস্টার সিস্টেমে হয়েছে, একটি পরীক্ষা হয়ে গিয়েছে, আর একটি পরীক্ষা সামনের বছর হওয়ার কথা রয়েছে, অর্থাৎ 6 মাসের অন্তর যে পরীক্ষা। ফলত 2026 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটিও সেমিস্টার সিস্টেমে হবে। তবে 2025 সালের যে পরীক্ষা সেটি সেমিস্টার সিস্টেমের বাইরে হচ্ছে, যেটি এত বছর ধরে যে প্রথা চলে এসছে সেইভাবে কিন্তু পরীক্ষা হবে। এবং সেইখানে দাঁড়িয়ে প্রতি বছরই দেখা যায় যে এনরোলমেন্টের ক্ষেত্রে অনেক স্কুলে গড়িমসি বা গাফিলতির জেরে অনেক পরীক্ষার্থী তারা পরীক্ষা করতে পারেন না সময় মতো, এবং তারা সংসদে চলে আসছেন কাগজপত্র নিয়ে, সেখানে রীতিমতো বিক্ষোভ ধর্ণা দেন। সেখানে গিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে বহুবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু তাদের পরীক্ষার জন্য অ্যাডমিট থেকে শুরু করে যাবতীয় সেগুলোকে ইস্যু করে দিয়েছে। কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও চাইছে যে স্কুলগুলো যাতে দ্রুত এবং অন্ততপক্ষে এবছরের মধ্যে এনরোলমেন্টের যে প্রক্রিয়া সেটি শেষ করে, যাতে কোনো পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই দিকে তাকিয়ে কিন্তু 2রা ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এই এনরোলমেন্ট প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। এবং এই জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক বোর্ডের এবং মাফ করবে সংসদের যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ WBCHSC application.wb.gov.in, এই পোর্টালে গিয়ে তারা কিন্তু স্কুলগুলো তাদের এই এনরোলমেন্টের বিষয়ে তারা জানতে পারবেন এবং এনরোলমেন্ট ফর্মগুলো তারা ফিল আপ করে দিতে পারবেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। মহিলা কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ সিপিএম নেতার বিরুদ্ধে। উত্তর 24 পরগনার বিলকান্দার সিপিএম নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, সুনির্দিষ্টভাবে কি অভিযোগ? তো উত্তর চব্বিশ পরগনা জেলার যেমনটা তুমি বলছিলে অঙ্কুরদা, বিলকান্দা এরিয়া কমিটির সিপিএম নেতা অসীম শাহর বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছে এবং যেমনটা ওই মহিলা সিপিএম কর্মী যেমনটা অভিযোগ সামনে এনেছে, তিনি বলছেন যে ওই অসীম শাহ বিভিন্ন রকম ভাবে কিন্তু ওই মহিলা কর্মীকে, সিপিএম কর্মীকে কিন্তু কুপ্রস্তাব দিতেন। শুধু তাই নয়, ভিডিও কল করতে এবং ভিডিও কলে কিন্তু বিভিন্ন রকম কু মেসেজ এবং কু কথা তিনি বলতেন। এবং শুধু তাই নয়, পার্টির যখন মিটিং মিছিল থাকতো সেই পার্টির মিটিং মিছিলে ডাকার নাম করে তিনি তাকে ব্যারাকপুরের ক্যাফেতে নিয়ে গিয়েছিলেন এবং সেই সময় সেই ক্যাফের ভেতরে তার সাথে কিন্তু অশালীন আচরণ করেছিলেন। এমনকি বিলকান্দা এরিয়া কমিটির যে পার্টি অফিস তার ভেতরেও কিন্তু সেই মহিলার সাথে অসভ্য এবং অশালীন আচরণ করেছিলেন এবং কুপ্রস্তাব একাধিকবার দিতে থাকেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ওই মহিলা সিপিএম কর্মী অতিষ্ঠ হয়ে ওঠে, তখন কিন্তু ওই কোর কমিটি যে বিলকান্দা যে এরিয়া যে কোর কমিটি রয়েছে সেখানে কিন্তু তিনি একটা অভিযোগপত্র জমা দেয়। এই অভিযোগপত্র যখন জানতে পারে যে অসীম শাহ যে তার বিরুদ্ধে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে, তখন কিন্তু অসীম শাহ ফের ওই মহিলা সিপিএম কর্মীকে ফোন করে এবং হুমকি দিতে থাকে যে এই অভিযোগপত্র অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই মহিলা সিপিএম যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন এবং তিনি বারংবার বলতে থাকেন যে সঠিক সুবিচার চাই। এবং এই গোটা ঘটনার বিষয়ে সিপিএম যে জেলা অফিস থেকে শুরু করে এবং রাজ্য কমিটিকে জানানো হয়েছে এবং তারা যেমনটা বলছেন যে দোষ প্রমাণিত হলে অবশ্যই শাস্তি পাবেন। যদিও অসীম শাহ এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনার বিরুদ্ধে অভিযোগ কি বলবেন, তখন তিনি পরিষ্কারভাবে বলে দেন তিনি এই বিষয়ে কিছু জানেনই না। উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিএম কি বলছে? এর আগে আমরা দেখেছিলাম এরকম একটি অভিযোগের প্রেক্ষিতে বিচার শুরু হওয়ার আগে বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার আগে তন্ময় ভট্টাচার্যকে বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল। এবার সিপিএম এর এই অসীম শাহর বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি বা তাদের পক্ষ থেকে কি পদক্ষেপ? দেখো, বিলকান্দা সিপিএম এরিয়া কমিটি যিনি সম্পাদক নারায়ণ বিশ্বাস, তিনি যেমনটা বলছেন যতবারই তাকে প্রশ্ন করা হবে তিনি একটাই কথা বলবেন যে দলের ব্যাপার, দল সিদ্ধান্ত নেবে, দোষ প্রমাণিত হলে দল সিদ্ধান্ত নেবে। অর্থাৎ এখনো পর্যন্ত মানে চিঠি জমা দেওয়ার পরও দল কেন সিদ্ধান্ত নিতে পারলো না, এটাই এখন অঙ্কুরটা বড় প্রশ্ন। তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নিল, এখনো পর্যন্ত দেখা গেল এই ঘটনার পরিপ্রেক্ষিতে চিঠি জমা দেওয়ার পরও দল কোনো সিদ্ধান্ত নিল না, দল একদম নিশ্চুপ হয়ে রইল। কেন, এই প্রশ্নই তো উঠছে অঙ্কুরটা। তাহলে এক্ষেত্রে এই দল সিদ্ধান্ত নেবে মানে উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি তাহলে কি সেই বিষয়টি একেবারে সরাসরি আলিমুদ্দিনে জানিয়েছে? সেই বিষয়টি কি জানিয়েছেন তিনি? একেবারে দেখো অঙ্কুরদা, তারা যেমনটা বলছেন যে দলের যে উচ্চতর নেতা যারা রয়েছে, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন বাবু যারা রয়েছে, সুতরাং দল পুরো বিষয়টা তদন্ত করবে এবং তারপরে কিন্তু সিদ্ধান্তে আসবে। যদি দোষ প্রমাণিত হয় অবশ্যই দোষী শাস্তি পাবে, এমনটাই কিন্তু সিপিএম দল বলছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। মালদায় গ্রেপ্তার বিজেপি পঞ্চায়েত প্রধান, দলেরই মহিলা পঞ্চায়েত সদস্যের ওপর হামলার অভিযোগ, তার পাশাপাশি আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বিজেপি পঞ্চায়েত প্রধান, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ সরকার। পরিতোষ, কি জানা যাচ্ছে, সুনির্দিষ্ট কি কি অভিযোগ রয়েছে এই প্রধানের বিরুদ্ধে? একদমই অঙ্কুরদা, তোমাকে বলে রাখবো যে ঘটনা এই পঞ্চায়েতের প্রধান অর্থাৎ দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বিজেপির দলীয় সদস্যকে মারধরের অভিযোগ রয়েছে, তার পাশাপাশি একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, বিভিন্ন কাজে দুর্নীতি হয়েছে এমনও অভিযোগ রয়েছে। কিন্তু গত মঙ্গলবার যে ঘটনা, সেখানে দলীয় নেতৃত্বের উপস্থিতিতে একটি আলোচনা পর্ব চলছিল, ঠিক সেই সময় পঞ্চায়েতের ওই সদস্যকে মারধর করা হয়। আর এই মারধর করেন পঞ্চায়েতের প্রধান এবং তার দলবল। এই গোটা ঘটনায় বুধবারের দিন পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় এবং অভিযোগের পরই পুলিশ ওই পঞ্চায়েতের প্রধানকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। পুলিশ প্রশাসনের তরফে জানানো হচ্ছে বেশ কিছু জামিনযোগ্য ধারা রয়েছে, এই সমস্ত ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আজকে তাকে মালদা জেলা আদালতে তোলা হচ্ছে। যদিও এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়াচ্ছে, কারণ বিজেপি নেতৃত্বের তরফে পরিষ্কার দাবি করা হচ্ছে এটি একটি ব্যক্তিগত ঘটনা রয়েছে, সেখানে দলের কোনো ব্যাপার নেই, এই সমস্ত ঘটনা বসে মীমাংসা করেই সমাধান করা যাবে। যদিও বিরোধীরা বিভিন্ন রকম অভিযোগ তুলে সরব হচ্ছে। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পরিতোষ সরকার। আবাস যোজনায় আবেদন না করেও প্রাক্তন প্রধানকে ফোন করে টাকা চাওয়ার অভিযোগ উঠল বিডিও
বিরুদ্ধে, এমনটাই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, কি অভিযোগ? দেখো অঙ্কুর, যেটা ঘটনা, এই যে প্রাক্তন প্রধান যার নাম স্বপন সান্যাল, তিনি হচ্ছে ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, এবং তার কাছে কালকে দুপুর 12:45 নাগাদ ফোন যায়, যেখানে বলা হয় যে শান্তিপুর পঞ্চায়েত সমিতির জয়েন্ট বিডিও ফোন করেছেন এবং তিনি ফোন করে বলছেন যে তার আবাস যোজনার জন্য ঘরের টাকা যে 60,000 টাকা বরাদ্দ সেটা তিনি পাবেন, তবে তার জন্য তাকে পেটিএম নাম্বার এবং ওটিপি দিতে হবে। এর পরবর্তীতে তিনি যখন জানান, অর্থাৎ স্বপনবাবু যখন জানান যে আমার কোনো রকম ভাবে পেটিএম নাম্বার নেই, তখন তার বৌমার সঙ্গে কথা বলেন এবং তার বৌমা যখন কথা বলেন তখন সেখানে দেখা যায় যে 4,000 এবং পরবর্তীতে 2,000 এরকম করে টাকা চাওয়া হয় এবং সেই টাকাটা পেটিএম এর মাধ্যমে যেন সেই নাম্বারে ট্রান্সফার হয়। সেখানে তার বৌমা যখন বলেন যে টাকা তো আমি পাচ্ছি না, উপরন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকা যাচ্ছে, তখনই ফোন কেটে দেওয়া হয়। এবং তিনি যখন বলেন যে আপনি বিডিও অফিসে থাকুন, আমরা আসছি কথা বলতে, তখনই ফোনটা কেটে দেওয়া হয়। এর পরবর্তীতে শান্তিপুর থানায় তিনি মৌখিকভাবে জানান এবং পুলিশ ফাঁড়িতে জানান। আজ সকালবেলা কিন্তু পুলিশ ফাঁড়িতে ওই ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান স্বপনবাবু তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যখন অভিযুক্ত যার নাম উঠে আসছে জয়েন্ট বিডিও আশিস বিদ্যার্থী, তার সঙ্গে কথা বলি, তিনি পুরো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনার নাম করে টাকা চাওয়া হয়েছে, তখন তিনি বলেন খতিয়ে দেখছি বলে মুখের উপর ফোনও কেটে দেয়। সুতরাং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশি তদন্তের চেয়েছেন এই প্রাক্তন প্রধান। এখন পুলিশ কি তদন্ত করে দেখে সেটাই দেখার। অঙ্কুরদা, বিডিওর যে নাম্বারটা দেওয়া হয়েছে, যে নাম্বার থেকে ফোন এসেছিল, সেই ফোন নাম্বারটা কি যাচাই করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, বা সেই ফোন নাম্বারটাই জয়েন্ট বিডিওর কিনা সেটা কি যাচাই করে দেখা হয়েছে? দেখো অঙ্কুরদা, যখন আমরা ফোন করে তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি জয়েন্ট বিডিও বলছেন শান্তিপুরের যে বিডিও অফিসের, তখন তিনি কিন্তু স্পষ্টতই জানিয়েছেন যে হ্যাঁ আমি জয়েন্ট বিডিও কথা বলছি। তবে প্রথমত তিনি যখন জানান যে টাকা হয়তো ফোন যেতে পারে, হয়তো লিস্টে নাম আছে তাই, কিন্তু যখন আমরা প্রশ্ন করি যে আপনার নামে অভিযোগ উঠছে যে আপনি পয়সা চেয়েছেন বা টাকা পয়সা চেয়েছেন তার কাছে, তখনই কিন্তু অসংলগ্ন কথা বলতে শুরু করেন এবং পরবর্তীতে তিনি বলেন যে আমি কোনো টাকা চাইনি, দিয়ে ফোনটা কিন্তু কেটে দেন। অঙ্কুরদা, এই ব্যক্তি যে ব্যক্তির কাছে টাকা চাওয়ার ফোনটি গেছিল, তিনি কি আদৌ আবাস যোজনার জন্য টাকার আবেদন করেছিলেন? না, একেবারেই সে কথা স্পষ্টতই জানিয়েছেন এই প্রাক্তন প্রধান স্বপন সান্যাল। তিনি জানিয়েছেন কোনো দিনের জন্য তিনি আবাস যোজনার এই আবেদনপত্র পূরণ করেননি বা তিনি নাম নথিভুক্তও করেননি। সুতরাং সেখান থেকেই প্রশ্ন হচ্ছে তাহলে কি করে তার কাছে ফোন গেল বা টাকা চাওয়া হলো। পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্ত বা অভিযোগকারী এদের কোনো পক্ষের কাউকে জিজ্ঞাসাবাদ করেছে? দেখো, পুলিশ এখনো পর্যন্ত প্রাথমিক পর্যায়ে অভিযোগপত্র গ্রহণ করেছে, এখনো পর্যন্ত যেটা জানা যায় অভিযোগপত্র গ্রহণ করেছে, এখন তদন্ত শুরু করেছে, প্রাথমিক পর্যায়ে তদন্ত চলছে। তবে পুলিশের তরফ থেকে যেটা খবর পাওয়া গেছে যে এর আগেও এই ঘটনা ঘটেছে শান্তিপুরেরই এলাকাতে, নবলা এলাকাতে, সেখানেও এই টাকা চাওয়া হয়েছিল এবং বেশ কিছু পরিবার প্রতারিত হয়েছিল। কিন্তু নতুন করে এই ঘটনা ঘটায় পুলিশ তদন্ত শুরু করেছে। এখন দেখার পুলিশ কি তদন্তে উঠে আসে এই পুলিশি তদন্তে। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের পূজালী পুরসভা এলাকায় পুকুর ভরাটের অভিযোগ। রাজীবপুর স্কুলের কাছে এই পুকুর ভরাটের অভিযোগ। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, কি জানতে পারা যাচ্ছে? পৌরসভা, সেই পূজালী পৌরসভা এলাকার 14 নম্বর ওয়ার্ডের রাজীবপুরে এই যে পুকুর ভরাট, সেই পুকুর ভরাটের কাজ চলছে এবং যে শ্রমিক ওই জায়গায় কাজ করছিলেন, যখন আমরা ছবি সংগ্রহ করতে যাই সেই পুকুর ভরাটের, সেই শ্রমিক কিন্তু তিনি বলছেন এক যুবনেতার নাম, পূজালী এলাকারই এক যুবনেতার নাম বলছেন, তিনি নাকি এই কাজ করছেন এবং এই পুকুরটিও যে ভরাট করা হচ্ছে সেটাও কিন্তু তিনি বলছেন যে কতদূর পুকুরটি ভরাট করা হবে। এবং এখনই কিন্তু ইতিমধ্যেই কিন্তু পুকুরের বেশ কিছুটা অংশ, সেই অংশ কিন্তু ভরাট করা হয়ে গেছে। রাবিশ, ছাই এবং মাটি ফেলে সেই পুকুর ইতিমধ্যেই ভরাট, বেশ খানিকটা অংশ ভরাট করা হয়ে গেছে। যদিও এই বিষয়ে 14 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর রয়েছেন আমিরুল ইসলাম, তার সাথে যখন আমরা যোগাযোগ করি প্রতিক্রিয়া নেওয়ার জন্য, তখন কিন্তু তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পাশাপাশি ইতিমধ্যে যে পূজালী পৌরসভার বোর্ড, সেই বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে যিনি পৌরপ্রধান রয়েছেন তাপস বিশ্বাস, তার সাথে যখন আমরা যোগাযোগ করি তিনি কিন্তু যেটা বলেন, ফোনে যোগাযোগ করি, তিনি যেটা বলেন যে তিনি খোঁজ নিয়ে দেখবেন। যদিও তিনিও কিন্তু কোনো রকম কোনো প্রতিক্রিয়া দিতে, এর বেশি কোনো প্রতিক্রিয়া দিতে তিনি রাজি হন। এখনো পর্যন্ত এই যে পুকুর ভরাট হয়ে চলেছে, এগুলো যে প্রতিক্রিয়াগুলো, এগুলো সব পুরসভার দিক থেকে পুলিশের এন্ডে কোনো রকম তৎপরতা আছে?
দেখো একেবারেই সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আমরা এই যে খবর সম্প্রচার করি, সেই খবর সম্প্রচারের পর কতটা তৎপর হয় প্রশাসন। খবর সম্প্রচার হওয়ার পরই বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ঘটনার প্রেক্ষিতে কোনো অভিযোগ জমা পড়েছে থানায়? এখনো পর্যন্ত বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছে সিপিএম, কংগ্রেস বা বিজেপি, তাদের তরফ থেকে কিন্তু কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে এর আগেও যখন পুকুর ভরাটের এই ঘটনাগুলি ঘটছিল তখন কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে বলা হতো যে প্রতিক্রিয়াগুলি দেওয়া হতো যে এই ধরনের পুকুর ভরাট বা অনৈতিক কাজের সাথে একাংশের প্রশাসনের একাংশের মদত রয়েছে। এর আগেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দলের তরফ থেকে বলা হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত বিরোধী দল বা কারোর তরফ থেকে কিন্তু থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে এখন দেখার বিষয় এটাই যে খবর সম্প্রচার হওয়ার পর তৎপর কতটা প্রশাসন তৎপর হয়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ চক্রবর্তী। দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে নিখোঁজ নেপালের রোগী। নেপাল থেকে দুর্গাপুরের রঘুনাথপুরে এসেছিলেন চিকিৎসার জন্য ওই ব্যক্তি এবং বিধাননগর ফাঁড়ির দ্বারস্থ হয়েছেন ইতিমধ্যে ওই রোগীর আত্মীয়রা। হঠাৎ করেই ওই হাসপাতাল থেকে ওই রোগী নিখোঁজ হয়ে যান। কি করে নিখোঁজ হলেন তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করা হয়েছিল। আরজিকর কাণ্ডে বিনীত গোয়েলের বিরুদ্ধে রাজ্যই ব্যবস্থা নিতে পারে, হাইকোর্টে জানালেন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডে যে তদন্ত, সেই তদন্তের ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। বিনীত গোয়েলের অপসারণ চেয়েছিল তারা এবং সেই বিষয়ে তার নির্যাতিতার নাম প্রকাশ করায় প্রাক্তন সিপির বিরুদ্ধে মামলা হয় এবং এক্ষেত্রে রাজ্য পদক্ষেপ করতে পারে বলেই অভিমত প্রকাশ করেছেন কেন্দ্রের সলিসিটর জেনারেল। কেন্দ্রের কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন প্রধান বিচারপতি, তার প্রেক্ষিতেই কেন্দ্রের পক্ষ থেকে তাদের মত প্রকাশ করা হলো। আরজিকর কাণ্ডে বিনীত গোয়েলের বিরুদ্ধে রাজ্যই পদক্ষেপ করতে পারে, এমনটাই জানালেন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। আরজিকর তদন্তের সময় যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, সেই সময় তৎকালীন কমিশনার অফ পুলিশ বিনীত গোয়েল নির্যাতিতার নাম প্রকাশ করে ফেলেছিলেন এবং সেই বিষয়েই মামলা হয়। কেন্দ্রের কাছে প্রধান বিচারপতি জানতে চেয়েছিলেন যে পদক্ষেপের বিষয়ে, তখন তার প্রেক্ষিতেই কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জানিয়েছেন যে চাইলে রাজ্যই এ বিষয়ে বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। বিজেপি পরিচালিত পঞ্চায়েতে প্রধান না আসায় উন্নয়ন বন্ধের অভিযোগ এবং এই অভিযোগকে কেন্দ্র করে বিডিওর দ্বারস্থ তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। বীরভূমের সিউড়ির করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বীরভূমের সিউড়ির করিদ্ধা গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান আসছেন না, এমনটাই অভিযোগ। বিশদে জানবো সুনির্দিষ্টভাবে কি অভিযোগ রয়েছে সিউড়ির করিদ্ধা গ্রাম পঞ্চায়েতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি অভিযোগ? দেখো অঙ্কুরদা, যেটা অভিযোগ সেটি হচ্ছে বীরভূমের সিউড়ি 1 নম্বর ব্লকের করিদ্ধা গ্রাম পঞ্চায়েত, যেটি বিজেপি পরিচালিত। এই মুহূর্তে বিজেপি সেই গ্রাম পঞ্চায়েতের শাসন ব্যবস্থা হ্রাস রয়েছে। কিন্তু যেটা অভিযোগ সেটি হচ্ছে মারাত্মক এবং গুরুতর অভিযোগ। স্থানীয় যারা তৃণমূল সদস্য রয়েছে পঞ্চায়েতের, তারা যেটা অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন বিজেপির, তিনি অফিসে আসছেন না, তিনি অফিস করছেন না। খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে গ্রাম পঞ্চায়েতের যে ডেভেলপমেন্টের কাজ সেটা থমকে রয়েছে। অর্থাৎ করিদ্ধা অঞ্চলের যে সমস্ত সরকারি পরিষেবা সেও সাধারণ মানুষ পাচ্ছে না, এমনই গুরুতর মারাত্মক অভিযোগ কিন্তু নিয়ে এসেছে তৃণমূলের পক্ষ থেকে। এবং ইতিমধ্যেই যে 1 নম্বর ব্লকের যে বিডিওকে তারা কিন্তু দ্বারস্থ হয়েছে। ধন্যবাদ মনা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। এই মুহূর্তে রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি, সরাসরি চলে যাব সেখানে। ऑडियो नहीं आएगा सर। हाँ, अदानी पावर, मोदी पावर, पता नहीं कौन सा चल रहा है, बट दोनों एक हैं।
अमेरिका में इंडाइटमेंट हुआ है अदानी जी को। 2000 करोड़ रुपए का स्कैम है। हिंदुस्तान में उन्होंने क्राइम किया है, अमेरिका में क्राइम किया है। ये अमेरिका के इन्वेस्टिगेशन ने कहा है, मगर हिंदुस्तान में अदानी जी के खिलाफ कुछ नहीं हो रहा। और ये हम मांग बहुत दिनों से कर रहे हैं। अदानी जी का अरेस्ट होना चाहिए, आज अरेस्ट होना चाहिए। माधवी बुच जो हैं, जो उनकी प्रोटेक्टर हैं, जिन्होंने कोई इन्वेस्टिगेशन नहीं किया, उनको हटाया जाना चाहिए, उन पर इन्वेस्टिगेशन होना चाहिए। आपके सवाल हो तो पूछिए। वन बाय वन। मंडे से संसद का शीतकालीन सत्र आरंभ हो रहा है। क्या नेता प्रतिपक्ष के तौर पर आप व्यक्तिगत तौर पर इस विषय को उठाएंगे लोकसभा के नहीं, अंदर? देखिए, हम इस मुद्दे को उठा रहे हैं। मेरी जिम्मेदारी है एज एलओपी इस मुद्दे को उठाना। प्रधानमंत्री जी 100% इस व्यक्ति की प्रोटेक्शन कर रहे हैं, और इस व्यक्ति ने हिंदुस्तान के एसेट्स लिए हैं, भ्रष्टाचार करके एसेट्स लिए हैं। ये व्यक्ति बीजेपी को पूरा समर्थन करते हैं, पूरा सपोर्ट देते हैं। ये एस्टेब्लिश चीजें हैं। हम दोहराते जाएंगे। जेपीसी की मांग हमारी है, बट हम चाहते हैं कि अदानी जी को एकदम अरेस्ट किया जाए। और हम जानते हैं और हम देश को दिखाना चाहते हैं कि अदानी जी की अरेस्ट नहीं होगी। और इसलिए नहीं होगी क्योंकि हिंदुस्तान के प्रधानमंत्री अदानी जी के पीछे खड़े हुए हैं और उनके प्रोटेक्टर हैं। आप लोग, हिंदुस्तान के युवा, आप लोगों को रोजगार नहीं मिलता, महंगाई बढ़ती जाती है, छोटा सा कोई क्राइम करता है, जेल चला जाता है, मगर अदानी कुछ भी कर ले, हिंदुस्तान के प्रधानमंत्री और एक नेटवर्क, जिस नेटवर्क को हम एक्सपोज करके देश को दिखाएंगे। ये एक व्यक्ति नहीं है, ये अलग अलग पोजीशंस में लोग बैठे हुए हैं, और एक एक करके हम आपको दिखाएंगे ये कौन लोग हैं। माधवी बुच का हमने आपको क्लियरली दिखाया है, और आगे भी हम आपको रिवील करेंगे ये लोग कौन हैं जिन्होंने हिंदुस्तान को हाईजैक किया है। राहुल जी, यही पूछना चाह रही थी कि जेपीसी की मांग पर क्या विपक्ष के तमाम पार्टियों से भी आपकी बात हुई है? इस पर आप कोशिश करेंगे आने वाले सत्र में? जेपीसी इज इंपॉर्टेंट, जेपीसी होनी चाहिए, मगर अब सवाल यह है कि अदानी जी जेल के बाहर क्यों हैं? अगर कोई भी क्राइम करता है तो नरेंद्र मोदी का कहना है वो उसको अंदर कर देते हैं, और ये जो व्यक्ति हैं जिनको अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने क्राइम किया है, और अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने हिंदुस्तान में क्राइम किया है, ब्राइब्स दी हैं, पावर को महंगा बेचा है, ये सब वहां बोला जा रहा है, और प्रधानमंत्री यहां कुछ नहीं कर रहे हैं। और मैं आपको बताता हूं कुछ नहीं कर सकते। अगर वो करना भी चाहें वो नहीं कर सकते हैं, क्योंकि वो अदानी जी के कंट्रोल में है। ये मेरा मेन मैसेज देश को ये है। जेपीसी है, अदानी जी के अरेस्ट है, मगर मैं जनता को कहना चाहता हूं, आप नोट कीजिए, स्कैम किया है 2000 करोड़ रुपए का, मगर मैं आपको गारंटी देके कह रहा हूं यह व्यक्ति ना अरेस्ट होगा, ना इस पे इन्वेस्टिगेशन होगा, क्योंकि प्रधानमंत्री इसके साथ जुड़े हुए हैं। मौसमी राहुल जी, आपने कहा कि प्रधानमंत्री की एक तरीके से साठगांठ है, और लगातार आपका जो स्टैंड है वो विंडिकेट कहीं ना कहीं हुआ। क्या आपको लगता है, क्योंकि आप कह रहे हैं कि इनको अरेस्ट होना चाहिए भारत में भी, जो राज्य सरकारें हैं और जो रिपोर्ट आई है, जो फैसला है, उसमें भी कई राज्य सरकारों की संलिप्ति है जिन्होंने ब्राइब ली है, तो क्या जो राज्य सरकारें हैं, चाहे वो कर्नाटक सरकार हो, तेलंगाना ने एमओयू साइन किया 2024 इकोनॉमिक फोरम में, क्या प्रोएक्टिव कदम लेके आप अपनी सरकारों को संदेश देंगे? बिल्कुल अदानी जी का अरेस्ट होना चाहिए, और जो भी इस मामले में इन्वॉल्व है उस पर कार्रवाई होनी चाहिए,
चाहे वो कहीं का भी हो, कोई भी हो। हाँ सिद्धार्थ, आपने स्टेट्स के नाम लिए, राजस्थान भी इसमें इन्वॉल्व है। कुछ ही महीने पहले बीजेपी की सरकार ने इसी तरीके का कॉन्ट्रैक्ट राजस्थान में किया, एंड विच इज द अदर स्टेट, महाराष्ट्र। एंड महाराष्ट्र में भी बीजेपी की सरकार ने ऐसा ही कॉन्ट्रैक्ट किया है। वही कॉन्ट्रैक्ट छत्तीसगढ़ में था। तो मेरा कहना है जहां भी ये हुआ है, चाहे ऑपोजिशन की सरकार हो, चाहे बीजेपी की सरकार हो, इन्वेस्टिगेशन होना चाहिए, पनिशमेंट होनी चाहिए। मगर मेन बात है, जो किंग पिन है, जो सेंटर है, उसको जेल में जाना चाहिए, अरेस्ट होना चाहिए, और उसका इन्वेस्टिगेशन होना चाहिए, इंटरोगेशन होना चाहिए, पता लगाना चाहिए कि इसके पीछे कौन है। सर, आप कह रहे हैं कि भ्रष्टाचार किया है अडानी ग्रुप ने, और मैं नहीं कह रहा हूं, जो सामने बात आ रही है। नहीं, आप क्लियर रहिए, मैं नहीं कह रहा हूं। यूनाइटेड स्टेट्स में इन्वेस्टिगेशन हुआ है, एफबीआई ने इन्वेस्टिगेशन किया है, एफबीआई कह रही है। मैं पहले से रिपीट करता जा रहा हूं कि अदानी जी हिंदुस्तान में रोज भ्रष्टाचार कर रहे हैं, मगर ये अमेरिका की फेडरल ब्यूरो ऑफ इन्वेस्टिगेशन ने कहा है। तो क्या सर, अब जो विपक्ष की सरकारें हैं, जहां जहां पर अडानी के जो प्रोजेक्ट्स हैं, उनका भी अब रिव्यू होना चाहिए कि किस चीजों से दिए गए हैं, और क्या बॉयकॉट करेगा विपक्ष? मैंने कल 2-3 दिन पहले एक प्रेस कॉन्फ्रेंस में बिल्कुल साफ कहा है, जहां भी करप्शन है वहां पे इन्वेस्टिगेशन होनी चाहिए, मगर इन्वेस्टिगेशन अदानी जी से शुरू होगी, और जब तक अदानी जी अरेस्ट नहीं होंगे तब तक क्रेडिबल बात नहीं बनेगी। तो शुरुआत वहां से है, अदानी जी को अरेस्ट कीजिए, उनका इंटेरोगेशन कीजिए, और फिर जो भी इसमें इन्वॉल्व है पकड़िए, और एंड में मैं आपको बता रहा हूं नरेंद्र मोदी जी का नाम निकलेगा, क्योंकि बीजेपी की पूरी फंडिंग, पूरा फंडिंग स्ट्रक्चर इस व्यक्ति के हाथ में है। इसीलिए प्रधानमंत्री चाहे भी कुछ नहीं कर सकते हैं। एक प्रकार से अदानी जी ने हिंदुस्तान को हाईजैक कर लिया है, हिंदुस्तान अदानी जी के ग्रिप में है, इसलिए हिंदुस्तान के एयरपोर्ट्स, पोर्ट्स, डिफेंस इंडस्ट्री, ये पार्टनरशिप है। एक तरफ नरेंद्र मोदी जी और एक तरफ अदानी जी, और मैं आपको यहां कह रहा हूं कि नरेंद्र मोदी जी अदानी को अरेस्ट नहीं कर सकते हैं। कैपेबिलिटी नहीं है हिंदुस्तान के प्रधानमंत्री की कि वो अदानी जी को अरेस्ट करें, क्योंकि जिस दिन उन्होंने अदानी जी को अरेस्ट किया उस दिन वो भी जाएंगे। हाँ संजीव। Rahul ji, you've been raising this issue relentlessly over past many months, but nothing has happened. So how do you intend to? How do you intend to? In India, nothing is happening. No, you're misunderstanding. Let me complete the question. So how do you intend to intensify this demand of yours, and also whether you've been demanding more scrutiny by the Parliament of Indian institutions? So how do you? No, you're missing the point. See. It is not that nothing has happened. The Prime Minister's credibility has been destroyed. Right? We are working. We know that there is going to be no government institution that is going to help put Mr. Adani where he belongs. We know that. Because the entire government is controlled by the Prime Minister. But what we are doing, and we have done very successfully, is prove to every single Indian youngster that Mr. Adani and Mr. Modi are the same thing, that Mr. Modi is corrupt, that Mr. Adani is his bagman. This is proved, right? And now what we are going to do, as I've already mentioned, slowly, we are going to find different people in this network and expose them to you. We have already exposed to you one lady called Madhavi Buch. We have also shown you how she is connected to Mr. Adani. And we are going to show you vast number of other people who are involved in this thing. By the end of it, India will know who are the people, every single one of them, who have hijacked this country. So we are working for the opposition. We are working, we are doing our job. Our job is to make the people of India aware what is going on. Right? That's what we are doing. And I must say that the team that is working is doing a phenomenal job. We are working in the Congress party. Other opposition parties are working. There are many people who are, activists who are working. And I guarantee you that this structure is going to collapse. It's not going to survive. And it's a testament to the work being done that
the United States has done what it's doing. This is not, don't think that nothing is happening. This is flawed. We have completely obliterated Mr. Narendra Modi's image. हाँ नीरज, आपने कहा कि हम बहुत दिनों से ये अदानी जी का मुद्दा उठा रहे हैं और आपने कहा कि कुछ हो नहीं रहा है, और मैं इसको हिंदी में दोहराना चाहता हूं, ये गलत है, बहुत कुछ हो रहा है। जो नरेंद्र मोदी जी की जो क्रेडिबिलिटी थी उसको हमने चूर चूर कर दिया है। पूरा देश जानता है कि नरेंद्र मोदी और अदानी जी एक हैं। पूरा देश जानता है कि इंडिया में अदानी जी सेफ हैं और उसका कारण नरेंद्र मोदी है। और आप ये मत सोचिए कि हम इस बात को छोड़ देंगे। हम आस्ते 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 देश को ये पूरा का पूरा नेटवर्क दिखा देंगे। ये कौन लोग हैं, कहां बैठे हैं, किस किस स्ट्रक्चर में बैठे हैं। माधवी बुच हमारा पहला उदाहरण था। हमने दिखाया कि माधवी बुच ने अपना काम नहीं किया, उसका कारण था, उसका कारण भ्रष्टाचार था, उसका कारण कॉन्फ्लिक्ट ऑफ इंटरेस्ट था। हमने दिखाया, उनको हटाया नहीं गया है। बट देश जानता है और हिंदुस्तान का हर रिटेल इन्वेस्टर जानता है कि माधवी बुच इज करप्ट एंड माधवी बुच इज प्रोटेक्टिंग मिस्टर अदानी। राहुल जी, नीरज हूं न्यूज 18 इंडिया से। आप लगातार इस मसले को कांग्रेस पार्टी उठाते रहते, वीडियो के माध्यम से, इस मंच के माध्यम से। ये जो दस्तावेज आए हैं उसके बाद भारतीय जनता पार्टी ने 3 सवाल खड़े किए हैं जो आपके सामने मैं रखता हूं। एक ये कि अभी तक ये एलिगेशन है, आरोप प्रूफ नहीं हुआ है, दोषी नहीं हुआ है। दूसरा, आपने खुद कह दिया कि 4 जो अपोजिशन स्टेट को पैसे दिए गए, बीजेपी ने यह भी कहा, उस पर क्या कार्रवाई होगी, क्या कार्रवाई करेंगे, आपने इसका जवाब तो दे दिया। और तीसरा, उन्होंने सवाल ये खड़ा किया है कि क्योंकि संसद का सत्र आने वाला है, 20 जनवरी को डोनाल्ड ट्रंप आने वाले हैं, इसकी टाइमिंग को लेकर भी सवाल खड़े हो रहे हैं। क्या ये जो अमेरिका से जो अमेरिका ने इन्वेस्टिगेशन जो बीजेपी ने कहा वो मैं आपके सामने रख रहा हूं। तो ये 3 सवाल है। एक का जवाब आपने दे दिया है कि कोई भी राज्य हो उस पर कार्रवाई हो, बाकी 2 के जवाब। तो आप बीजेपी के सवाल यहां क्यों रख रहे हो? नहीं, ये सवाल हमारा है। नहीं, आप बीजेपी के हो क्या? नहीं, बिल्कुल नहीं हूं। तो फिर बीजेपी के सवाल हमारे प्रेस कॉन्फ्रेंस में क्यों रख रहे हो? राहुल जी, मैं आपके सामने सवाल कर रहा हूं, एक जर्नलिस्ट का सवाल है। और आप नहीं, अभी आपने बोला बीजेपी का सवाल है। बीजेपी के समक्ष हम लोग ऐसे ही रखते हैं। नहीं, बार नहीं, देखिए, आप मुझे बोलने दीजिए। मेरे सवाल का जवाब दीजिए। आपने सवाल पूछा, मैं बोल रहा हूं आपका जवाब, आपका सवाल का जवाब। ये मेरा सवाल है, बीजेपी का नहीं, मेरा सवाल। नहीं, आपने अभी 2 मिनट पहले कहा कि ये बीजेपी के सवाल हैं। आपने ही स्वयं, यस, ब्रदर, आपने स्वयं बोला बीजेपी ने इसको रखा है सामने इस मसले पे, मैंने ये कहा है। नहीं, आपने बोला ये बीजेपी के सवाल हैं और मैं पूछ रहा हूं। आई नो, बट आई एम जस्ट स्टेटिंग अ फैक्ट। ही सेड दैट दे आर बीजेपी's क्वेश्चंस। इट्स इंटरेस्टिंग टू मी that the media is asking BJP's questions to the opposition. It's interesting. But anyway, I will leave that. जहां तक बाकी स्टेट्स की इशू है, मैंने कह दिया है कि जहां भी करप्शन हुआ है वहां लोगों को पकड़िए, अंदर कीजिए, इन्वेस्टिगेशन कीजिए। ट्रंप का आना जाना वो अलग बात है। देखिए, ये इन्वेस्टिगेशन पुरानी इन्वेस्टिगेशन है और ये सिर्फ एक एस्पेक्ट है अदानी जी का। अदानी जी सिर्फ पावर प्रोजेक्ट्स में नहीं है। अदानी जी ने मोदी जी की मदद से बांग्लादेश में काम किया है, वहां इन्वेस्टिगेशन शुरू हुआ है। श्रीलंका में, वहां पे इन्वेस्टिगेशन की बात हो रही है। डिफेंस, केन्या में। तो ये पैटर्न है जहां प्रधानमंत्री कहीं जाते हैं, हिंदुस्तान की सरकार की क्रेडिबिलिटी को लाइन पे डालते हैं एंड देन अदानी जी को बिजनेस दिलवाते हैं। तो देखिए, सच्चाई तो आएगी और हम पीछे छोड़ने वाले हैं नहीं, ठीक है? तो आई एम कॉन्फिडेंट वी विल वर्क स्लोली एंड एंड में वी विल डिसमेंटल दिस स्ट्रक्चर। विक्रांत, मेरा सवाल ये कि आप लोग कहते, अच्छा, इन्वेस्टिगेशन के बारे में व्हाट हैज मिस्टर अदानी सेड? हैज ही सेड एनीथिंग? So he hasn't said anything, no? Nothing. So he doesn't feel it necessary. He doesn't feel it necessary to say, to respond to this, that an FBI investigation has shown that he has done 2,000 crores of corruption. He has, let me speak. He has done 2,000 crores of corruption. He has done criminal acts in the United States, criminal acts in India, and he doesn't feel the need to reply.
And it's interesting, the media doesn't feel the need to pressure him to reply. Why? सर, जिस तरीके से आप कांग्रेस पार्टी के तमाम नेता, आप भी तमाम आरोप FBI ने तो जांच में ऐसा कहा है, आप लोग ये भी कहते रहे कि अडानी जो है वो चुनावों को भी प्रभावित करते हैं। अभी झारखंड और महाराष्ट्र में स्पेशली चुनाव हुए हैं, वहां पर क्या आपको लगता है कि अडानी ने उनको प्रभावित करने की कोशिश की, और अगर की तो वहां पर आपको क्या उम्मीदें हैं? क्या आपको लगता है कि उसका नुकसान हो जाएगा? ये पॉलिटिकल फाइनेंशियल ब्यूरोक्रेटिक नेटवर्क है। इसमें ब्यूरोक्रेसी के लोग हैं, इसमें पॉलिटिकल लोग हैं, इसमें फाइनेंशियल लोग हैं। एक तरफ ये हिंदुस्तान के पॉलिटिकल सिस्टम को कैप्चर करता है, महाराष्ट्र में किया, मध्य प्रदेश में किया, अरुणाचल में किया, अलग अलग स्टेट्स में किया है, पैसा देके किया, और दूसरी तरफ ये प्रॉफिट का काम करता है। और इन दोनों में लिंक है, पैसा बनता है, पैसा सरकार को बनाने में जाता है, वर्चुअस साइकिल कह दो, देश के लिए नेगेटिव और इनके लिए वर्चुअस साइकिल। तो ये जो मेन स्ट्रक्चर क्या है, स्टॉक प्राइस को आप ऊपर रखिए, स्टॉक प्राइस के बेसिस पे आप लोन लीजिए, और फिर लोन से आप प्रोजेक्ट्स बनाइए, सरकार बनाइए, और प्रोजेक्ट्स लीजिए, और वैल्यूएशन ऊपर जाएगा। ये साइकिल है। जैनेंद्र वो आप अभी डिस्ट्रैक्ट करोगे, बाद उसको डिस्कस बात करेंगे, मगर पॉजिटिव है हमारे लिए। जी राहुल जी, एक तो ये अदानी से जुड़ा हुआ मामला जो है उस पर ये सवाल है कि जब आप सीधा ये मांग कर रहे हैं कि अदानी की गिरफ्तारी होनी चाहिए, उनकी कंपनियों के साथ आपकी राज्य सरकारों ने जो पिछले दिनों में डील किए हैं, क्या उन डील्स को रिव्यू किया जाएगा? क्या उनको डिसकंटिन्यू किया जाने पर विचार कर सकते हैं? नहीं, देखिए, मैंने झारखंड के प्रेस कॉन्फ्रेंस में क्लियरली बोला कि एक है क्रिमिनलिटी और करप्शन, दूसरा है ड्यू प्रोसेस। अगर अदानी जी, अंबानी जी ड्यू प्रोसेस के साथ काम कर रहे हैं, वी हैव नो प्रॉब्लम। बट अगर क्रिमिनलिटी के साथ काम कर रहे हैं, मोनोपोलाइजेशन के लिए काम कर रहे हैं, करप्शन के साथ काम कर रहे हैं, वी हैव अ प्रॉब्लम। अब सरकार के ऊपर है कि वो इन्वेस्टिगेशन शुरू करें। हर स्टेट में बांग्लादेश के कॉन्ट्रैक्ट को इन्वेस्टिगेट, केन्या, बांग्लादेश, श्रीलंका, अमेरिका, ऑस्ट्रेलिया, सब इन्वेस्टिगेट करें। हमारे स्टेट्स में, ऑपोजिशन के स्टेट्स में, सरकारी स्टेट्स में, सब जगह कीजिए। बट शुरुआत तो वहीं होगी ना, अदानी से शुरुआत होगी। तो अदानी को पकड़िए, अंदर डालिए, इंटेरोगेशन शुरू कीजिए और इन्वेस्टिगेशन शुरू कीजिए। और ये जो माधवी बुच जी हैं, जो इनके स्टॉक प्राइस को प्रोटेक्ट करती हैं, इनको वहां से हटाइए और क्रेडिबल व्यक्ति को वहां डालिए, क्योंकि अगर आप नहीं करेंगे तो हिंदुस्तान के जो रिटेल इन्वेस्टर्स हैं उनका जबरदस्त नुकसान होने वाला है। ये खिलवाड़, ये गेम जो चल रहा है, इसमें अंत में हिंदुस्तान का जो रिटेल इन्वेस्टर है वो मार खाएगा। अदानी जी बच जाएंगे, बड़े बड़े लोग बच जाएंगे, छोटा इन्वेस्टर जो है, मैं आपसे बोल रहा हूं, आप मार खाओगे। और मेरा काम है एज एलओपी आपको प्रोटेक्ट करना। Rahul ji, Rahul ji, the prosecutors were saying that they were used some courts like the biggest man, number one. These are the courts. এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।